তিনবার ফোলাইছে তো আমরা। এরপরে 64 সালে মর্মান্তিক দাঙ্গা, এটা বলতে গেলেও আমার খুবই খারাপ লাগে। সীমান্ত জনপদে শিক্ষা সংস্কৃতি সামগ্রিক ক্ষেত্রে, যার মধ্যে একটা আছে কারিদাস। এখানে আপনার কয় ছেলে মেয়ে? দিদির বয়স এখন কত? ওখান থেকে বালতি আছে। আপনারাও গেছিলেন ভারতে? বিড়ি এদের বড় গ্রামের ভেতরে কাউকে দেখিনি, এই প্রথম আপনাকে দেখলাম। কারো দিদিরা কাজ বেশি করে দাদাদের চাইতে নাকি? ভারতের সাথে মোটামুটি যোগাযোগ আছে। নানিও মারা গেছে গা। চায়ের মধ্যে পোলাও পাতা দেয়। এইটা কেন ভালো লাগছে বলি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই কাংসা ইউনিয়নের ছোট গজনি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ছোট গজনির এই গ্রামটা গারো আদিবাসীদের বসবাসস্থল। আমরা আজকের এই ভিডিওতে গারো আদিবাসীদের এই গ্রামটা দেখার চেষ্টা করব এবং এর পাশাপাশি গারো আদিবাসীদের জীবন এবং তাদের সংস্কৃতি এবং ছোটোখাটো যে ইতিহাসগুলো আছে আমরা এগুলো জানার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং আমরা একসাথে উপভোগ করতে পারবো। তবে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই গ্রামটি শুধু একটি বসতি নয়, এটি ইতিহাস আর সংগ্রামের নীরব সাক্ষী। ছোটগঞ্জ ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে গজনীয় অবকাশের ঠিক পাশেই গড়ে ওঠা এক শান্ত গ্রাম। বর্তমানে এখানে প্রায় 150টি পরিবারের বসবাস। চারপাশে পাহাড়, বন আর প্রাকৃতিক নীরবতা সব মিলিয়ে জায়গাটা আলাদা একটা আবহাওয়া সৃষ্টি করেছে। 1947 সালের দেশভাগ এই অঞ্চলের মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। সেই সময় অনেক গারো আদিবাসী সীমান্ত পেরিয়ে ভারত চলে যান, তবে সবাই হারিয়ে যাননি। তাদের মধ্য থেকে কেউ কেউ আবার ফিরে আসেন, আর ফিরে আসা মানুষগুলো বেশিরভাগই আজ এই গারো পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করছেন। এই মাটির সঙ্গে তাদের সম্পর্ক শুধু বসবাসের নয়, এটা স্মৃতি আর শিখরের সম্পর্ক। এরপর 1964 ও 1971 সালের অস্থির সময়ের বহু আদিবাসী পরিবার এই এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। যুদ্ধ, ভয় আর অনিশ্চয়তার মাঝেও যারা থেকে গেছেন তারাই আজ এই অঞ্চলের জীবন্ত ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানেই টিকে আছেন, নিজেদের সংস্কৃতি, জীবনধারা আর পাহাড় ঘেরা সহজ জীবনের সঙ্গে। এই ভিডিওতে আমরা চেষ্টা করব সেই ইতিহাস, গল্প, মানুষের জীবন আর ছোট গজনীর নীরব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। প্রিয় দর্শক, এই ছোট গজনীর আমরা প্রবেশ করি। প্রথমেই যে বাড়িটা পেলাম আমরা এই বাড়িটা, আর আমি একটা কথাই কিন্তু সবসময় বলে থাকি যে তাদের বাড়ি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের উঠোনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পরিষ্কার। আর বিশেষ করে এই ঘরগুলো মনে হচ্ছে যেন রং তুলি, যেমন শিল্পীর তুলি রাখা সুন্দর ছবির মতো, আর ঘরগুলোর কিন্তু ঠিক সেরকম মসৃণ। দেখুন মাটির ঘর কিন্তু এত মসৃণ, দেখেই ভালো লাগবে। আর উঠোনে দেখুন আপনারা এখানে দুটো রাজহাঁস, আমাকে কিন্তু এই রাজহাঁস খুব তাড়া করে, এত দ্রুত আসে মনে হয় যে কামড় দেওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। দেখুন এই বাড়িটার সাথে এই রাজহাঁস দুইটা যেন অন্যরকম একটা মানান তৈরি করেছে। মেঘালয় পাহাড়ের পাদদেশে যে আদিবাসীরা আছে ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে আপনারা গারো আদিবাসী, এর মধ্যে কিছু আছেন হাজং আর কিছু কোচ আদিবাসী আছে। এই বাড়ি দেখলেন দর্শক, সামনে আর একটা বাড়ি আছে। আমরা এই সাইড দিকে আমরা আর এখানে অনেক 100 পরিবার যেহেতু অনেক, আমরা সামনে যেটা পাবো জাস্ট এই পরিবারগুলো দেখানোর চেষ্টা করতে করতে আপনাদের পুরো গ্রামটা ঘুরে দেখাবো এই ছোট গজনী। আর আপনারা হয়তো জানেন যে এই গারো আদিবাসীরা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার হয়। তার মানে হচ্ছে এরা বিয়ের পর, আমরা যেমন অন্যান্য জাতি যেমন মুসলিম, হিন্দু বিয়ের পর বউরে নিয়ে আসে, আর এখানে হচ্ছে বিয়ের পর বউ স্বামীরে নিয়ে যায়। এটা হচ্ছে এদের সিস্টেম, বিয়ের সিস্টেম এটা। এই বাড়িটাতে আরও দেখুন সুন্দর অবস্থা, যে দুই সাইডে কিন্তু গাছ,
দেখুন কত এই উঠোনটা কত সুন্দর লাগতেছে। এরা কিন্তু পরিশ্রমী, কিন্তু পুরুষের পরিবর্তে কিন্তু মেয়েরাই পরিশ্রম বেশি করে এবং মেয়েরাই বেশি পরিশ্রমী হয়। যার কারণে কিন্তু আমার মনে হয় যে এখান থেকে আমার যেটুকু ধারণা, মেয়েরা পরিশ্রমী হওয়ার কারণেই কিন্তু এই যে বাড়ির যে পরিবেশ এবং এই মসৃণতা, এটা কিন্তু আরও বেশি থাকে। তারা কিন্তু বাড়ির ভিতরেও কাজ করে, আবার মাঠে যে ফসলের কাজ, এই বাড়িতে কাজ চলছে। ইদানিং আগে এই খেরের চালা ছিল, এখন খেরের চালা পরিবর্তন করে অনেকটাই টিনের চালা হয়েছে, কিন্তু তাদের ঐতিহ্য যে মাটির ঘর, এটা কিন্তু তারা ঠিকই ধরে রেখেছেন। আমরা দেখি দাদা একটু নিজেই কাজ করতেছে। দাদা কি চাল নষ্ট হয়েছে? চাল নষ্ট হচ্ছে? নতুন নতুন টিন লাগাচ্ছেন না? আচ্ছা, হ্যাঁ দাদা কাজ করতেছে। আর কত সুন্দর এই যে পরিবেশটা জাস্ট আপনাদের দেখাচ্ছি, গ্রামীণ পরিবেশ গারো আদিবাসীদের। আমটাতে আরো ভালো লাগলো যে একটার পর একটা বাড়ি এমন সুন্দরের রাস্তাগুলো করা, যে আরো মানে আমরা দেখে মজা পাচ্ছি, দেখে ভালো লাগতেছে। এবং একটা থেকে আরেকটা বাড়িতে যেতে কিন্তু আরো সুবিধা হচ্ছে আমাদের, যেন সিরিয়ালি বাড়িগুলো আপনাদের দেখাতে পারতেছি। কত সুন্দর। আপনাদের আরেকটা কথা বলে রাখি, গারো আদিবাসীরা এদের যে ধর্ম, এরা কিন্তু বিভিন্ন ধরনের প্রকৃতি পূজারই আছে, প্রকৃতি পূজা করতো। যেমন ধানের সময় যে উৎসবগুলো হয় এগুলো, তারপরে আবহাওয়া, বৃষ্টি, এই ধরনের কিছু কিন্তু পূজা করতো। কিন্তু বর্তমানে তারা কিন্তু এখন কিছুটা পরিবর্তন হয়ে খ্রিস্টান ধর্মে গেছে, এবং আর বেশিরভাগই কিন্তু এই খ্রিস্টানের যে রীতিগুলো আছে এইগুলো কিন্তু এখন তারা পালন করেন। আর আগের তাদের যে মূল একটা অনুষ্ঠান বা তাদের সংস্কৃতি, সেটা হচ্ছে ওয়ানগালা, এই একটা অনুষ্ঠান তারা এখনও ধরে রেখেছেন। আর বাদ বাকিগুলো এখন মোটামুটি যেটা বলবো যে খ্রিস্টান যে কালচারগুলো পালন করে, সেই কালচারগুলো কিন্তু এখন তারা পুরোপুরি পালন করেন। কাউকে না বলে তবে এই বাসার এই মানে ছবিটা তুলতেই হবে, একটু অপেক্ষা করি। ঠিক আছে। এই বাসাটা আসলে, এই বাড়িটা ব্যতিক্রম একটু, তার কারণ এই যে মাটির যে ঘরগুলো, এই মাটির ঘরগুলো কিন্তু একটু আর্ট করা, মানে ডিজাইন করছে আর কি, খুব সুন্দর করে রং করার কারণে মুকুল ভাইয়ের এই ঘরগুলা, এই বাড়িটা আরও বেশি মনে হয় পছন্দ হয়েছে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই বাড়িতে। আর এই সাইডটা, এই যে এই সাইডে এই ঘরটা দেখুন, এই ঘরটা কত সুন্দর। এই যে এটা মনে হয় রং করছে না, রং না চুন দিছে, না রঙে হবে। কত সুন্দর রং দিয়ে ফুলের মতো আর্ট করছে, যার কারণে বাড়িটা কিন্তু আসলে সুন্দর লাগতেছে। এই বাড়িটা থেকে দর্শক আমরা কিন্তু বের হয়ে আসলাম। দেখুন এই যে রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দর। আর যেহেতু এখন শীতকাল চলতেছে, যার কারণে অনেকটাই মসৃণ আর সবুজতা কিন্তু কমে গেছে। যাক, অবশেষে মনে হয় এই বাড়িতে এসে এক প্রবীণ দিদিরে পেয়েছি। চলুন আমরা একটু দিদির সাথে কথা বলি, কিন্তু ওনার যে অবস্থা, কথা বলার তো সুযোগে হবে না মনে হচ্ছে। মানে একটু ঘোরাফেরা করার চেষ্টা করছেন, তাই তো? না, ভালো। তা বয়স কত হয়েছে দিদির? আমার তো মেলা 80-90 বছর হয়ে গেছে। হ্যাঁ দিদি, আপনারা কি রোমান ক্যাথলিক? ক্যাথলিক। রোমান ক্যাথলিক? হ্যাঁ। ও আচ্ছা। আর এই পোশাকটাই যে এটা হলো দকমান্দা নাকি? এটা দকমান্দা। দকমান্দা, হ্যাঁ দকমান্দা। দিদির দর্শক অনেক মানে কষ্ট করে হেঁটে হেঁটে একটুখানি চলাফেরা করতে হচ্ছে এই বয়সেও।
দর্শক, দিদির কাছে একটা নতুন কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই গারো আদিবাসীদের মধ্যে দুটো গোত্র আছে, সেটা হচ্ছে একটা ব্যাপটিস্ট সম্প্রদায় আর একটা হচ্ছে রোমান ক্যাথলিক। রোমান ক্যাথলিক তাদের যে ধর্মবিশ্বাস সেটা হলো ব্যাপটিস্ট সম্প্রদায়ের যারা গারো আদিবাসী আছে তারা শুধু যিশুকে মানে। আর রোমান ক্যাথলিক গোত্রের যারা আদিবাসী আছেন তারা মা মারিয়া, তারপরে যিশু এবং এই সবগুলো, আর খ্রিস্টানদেরগুলো তো আছেই, সবগুলোকেই কিন্তু তারা মানে এবং বিশ্বাস করে। এই দুটো গোত্রের মধ্যে একটু এই জায়গায় ভিন্নতা, আর নাতে অন্যান্য সব কিছুই কিন্তু তাদের সব সেম। তো চলুন আমরা এই বাড়িটা একটু ভালো করে দেখার চেষ্টা করি। দিদির এই বাড়িটা দেখেন, দিদি কত বয়স আপনারা বুঝতে পারছেন, তারপরও তার বাড়িঘর এবং মসৃণতা দেখলে কিন্তু আসলে ভালো লাগার বিষয়। দেখুন এই জায়গাটা, দেখুন আপনারা কত সুন্দর পরিষ্কার এবং কত মসৃণ। তো চলুন দর্শক, আমরা একটু অন্য সাইডে যাওয়ার চেষ্টা করি। আমরা চলে আসলাম আর এক বাসায়, তবে এখানে দেখতেছি এক দিদি আছে, দেখি একটু এই দিদির সাথে আমরা কথা বলার চেষ্টা করি। দিদি বাবু মনে হয় সম্ভবত বাবুরে ঘুম পাড়াচ্ছেন, আর অন্যান্য বাড়িতে তো দেখলাম কেউই নেই, এখানেই পাইছি। চলুন একটু কথা বলি আমরা। গ্রামের ভেতরে কাউকে দেখিনি, এই প্রথম আপনাকে দেখলাম। সবাই মনে হয় খেতে কাজ বাজ করতে গেছে, মানে গারো দিদিরা কাজ বেশি করে দাদাদের চাইতে নাকি? হ্যাঁ। তার মানে কি দাদাদেরকে আপনারাই খাওয়ান নাকি? না, এরকম কোনো দায়িত্ব নিতে হয়? কারণ আপনারা তো মানে জামাইকে আনেন, বিয়ের পর জামাইও নিয়ে আসতে পারে আর বউও যাইতে পারে, দুটোই হয়। হ্যাঁ, দুটাই। এখন হয়তো একটু ওই রকম পরিবর্তন হয়েছে, কিন্তু আগে এটা টোটালি কিন্তু ছিল না। তা আপনার কি মানে আপনি জামাই বাড়ি গেছেন নাকি জামাইকে বাড়িতে বউ আনছেন দিদি? আসছে। আচ্ছা আচ্ছা, ব্যতিক্রম দর্শক। ব্যতিক্রম ওই জন্যই দিদি এখনো বাসায় রয়েছে, কাজ করতে যেতে হচ্ছে না নাকি দিদি? হ্যাঁ। তো দিদিরা মানে আপনার হচ্ছেন ওই রোমান ক্যাথলিক নাকি? হ্যাঁ হ্যাঁ। এখানে সব যারা আছে এই গ্রামে ছোট গজনিতে সবাই রোমান ক্যাথলিক, হ্যাঁ? এখানে ব্যাপিস্ট নাই না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি আপনাদের উৎসবগুলো মানে আপনার কি কি? ওয়ানগালা একটা উৎসব আছে না? আর কি কি উৎসব আছে আপনাদের? ওয়ানগালা, থিতো, বড়দিন, ছোটদিন। হ্যাঁ, এইগুলো সব মানে ওয়ানগালাও কি আপনাদের ধর্মীয় উৎসব নাকি? ওটা ধর্মীয় উৎসব না, ওটাও ধর্মীয় উৎসব, তাই তো? তো বেবি কয়টা দিদি আপনার? দেই পটম। এই একটাই? আচ্ছা আচ্ছা। তো দিদি একটা কথা বলি একটুখানি, মানে আপনি কি জামাই বাড়িতে এসেছেন নাকি আপনার বাড়িতে জামাই এসছে? আমার বাড়িতে যান। আপনার বাড়িতে জামাই? এখানে আসে আর এক ব্যতিক্রম পাইলাম না, ওখানে ওই দিদি কিন্তু মানে এমন হয়েছে প্রিয় দর্শক বিষয়টা যে এখন মানে আপনার এই গারো আদিবাসী দিদিদের ভেতরে জামাই বাড়িতে যাওয়ার প্রবণতাটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, তাই না দিদি? মানে আগে কিন্তু বোধহয় এরকমটা ছিলই না যে জামাই বাড়িতে মানে যেত মেয়ে। এখন মানে আগে তো সব মেয়েকেই নিয়ে আসা হতো, তাই না? মেয়েরাই আর কি জামাইকে নিয়ে আসতো। এই পরিবার আপনার? হ্যাঁ, এখানে আপনার কয় ছেলে মেয়ে? 10-12 জন আসিল, মরছে 3জন 4জন মরছে, 3জন 4জন মরছে? খালি মেয়া মরছে। আচ্ছা। আবার পুলিশ বাচ্চা গুনা ওখান পর্যন্ত পাইসা আছে ঈশ্বর আশীর্বাদে। তো দিদির বয়স এখন কত? এটা তো আমি কইতে পারি না, ওখান স্মরণ শক্তি নাই কামাল। স্মরণ শক্তি নাই? আমার স্মরণ শক্তি নাই, আমি বলতে পারি 100 উপরে গেছে, দিয়ে আমি বলতে পারি। ওই যে আমার বই নাই থাকছে। ও, উনি হচ্ছে আপনার বোন? ওই যে আমার ছোট বই। আচ্ছা দিদি, এই যে আপনার ছোট গজনি, এটা ছোট গজনি না? তো এইখানে আপনার এখন বলতেছে যে আপনার 100 মতন গারো পরিবার আছে, তাই তো? বেশি বানাছে। তো এখন কি কমছে নাকি বাড়ছে? আগে বেশি ছিল না, আগে নাই, ওখান যে বালতি আছে। ও, আগে কম ছিল, এখন বাড়তে আছে। 6 বাড়ি 7 বাড়ি
আজ তো বাড়ি মাত্র আসছিল আগে। ও তো ওই যে 63 সালে মানে আপনার 37 সালে হ্যাঁ 1937 সালে ওই যে কুমুদিনী হাজং আছে না, আন্দোলন করছিল, টঙ্ক প্রথা আন্দোলন, মনীষিং, হাজং, ঘোষ, বংশী, এরা ছিল এখানে। এখানে না তো ওই নাম জানি মতে ছিল ওরা। এখন হেরা নাই, নাই ওরা ফলাচ্ছে পলাইছে। আহে না তোরা, আমরা আইসে। আপনারাও গেছিলেন ভারতে? ভারতে আমরা 3 বার ছাইবার, যে আমার বোনের কাছে জিজ্ঞেস করতে হবে। ও ওই 3 যে বার ছাইবার আমরা ফলাইছে। কোন সময় পলাইছেন আপনারা? সময় আমি জানি না, ওই যে 63 সালে একবার রায়ট হয়েছিল, সেই সময় পলাইছিলেন নাকি ওই সংগ্রামের সময়? সংগ্রামের সময় ফলাইছে, আগেও ফলাইছে, 3 বার ফলাইছে তো আমরা। ও তার মানে এই 3 বার, মানে ওই যে 3 একটা বার হচ্ছে ফলাই তবু আমরা আয়া 37 সালে টঙ্ক প্রথা আন্দোলনের সময় একবার পলাইছে, মানে 64 সালে রায়টের সময় একবার পলাইছে, 71-এ মুক্তিযুদ্ধের সময় একবার পলাইছে। তিনটের কথা তার মনে আছে, কিন্তু কখন কোনটা হয়েছে সেটা এখনো আর সে মনে রাখতে পারতাছে না আমার এই দিদি। না ঠিক আছে, ওই সমস্যা তো ওই তিনটে সময়ে হয়েছে। তা দিদি আপনি আছেন তো ভালোই? হ্যাঁ একটা কোনো আছে মালিকের একটা তুষে ঈশ্বরে, আচ্ছা ঈশ্বরের আশীর্বাদ এনে বাসা থাকতেছে। ঈশ্বর ছাড়া কি খেয়ে বাসে, মানুষ পাশানি নাই। তো দোয়া করি হ্যাঁ হ্যাঁ দোয়া করি। দিদি আমার আরো 100 বছর বাঁচুক। না খুলাবো না, হনাল খুলাবো না, আর খুলাইতেছে না, খুলাইতেছে না। স্নান করবা পায় না, গোসল টুসুল করবা পায় না, নিজে হয়তো খালি পয়সা থাকলে সে মাসের কাছে পয়সা দিয়া স্নান করায়, তা পয়সা তো নাই। তো বাচ্চা থাকতে ইচ্ছা করে না? ইচ্ছা তো করে, কিন্তু কষ্ট হয়ে যায়। মানে কষ্টর কারণে আর ওই যে ইনু হাতটা ছাড়া ফিরা পেরাইয়া থাকবার পাই না। ওই আমার বোনের বাড়ি পর্যন্ত যাবার পাই না হন। আমার বোনের বাড়ি গেলে পরে খাইয়া আপা থাকছে বালা কি করবো, হাত বাড়ি পাই না আমি। আচ্ছা তো দিদি ভালো থাকেন, আমরা আজকে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক, ওই পাড়া থেকে আমরা একই গ্রামের, কিন্তু রাস্তা পার হয়ে এই সাইডে যাচ্ছি। ভাবছি যে এই সাইডে ভিডিও করার আগে আমরা এক কাপ চা খাবো। এই চাটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এখানকার একটা নিয়ম আছে, চায়ের মধ্যে পোলাও পাতা দেয়। আমরা জানি যে আদা দেয়, লং দেয়, তারপর দারুচিনি দেয়, কিন্তু এই চায়ের মধ্যে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম, সেটা হচ্ছে পোলাও পাতা দেয়। তো ভালো লাগলো, পোলাও পাতার চা খেয়ে খুবই মজা পাচ্ছি। এই দাদা আমাদের চা দিয়েছে, দাদা খুব সুন্দর চা বানাইতে পারে, চাটা আমরা আসলেই মজা পাচ্ছি। এই যে সমানে চা কি চা কেমন? এইটা কেন ভালো লাগছে আমি বলি, শোনেন, চায়ের ভেতরে না আমি ওই আলিঝালি বৈচিত্র্য পছন্দ করি না। এই পোলাও পাতা মাথা এগুলো আমার আসলেই ভাল লাগে না। কিন্তু ওই দিদির চায়ের আমি বদনাম করছি না, উনি চা খুব ভালো বানায়, ওটাও চা ভালো হয়েছে, কিন্তু ওই পোলাও পাতাটা আমাকে আলাদা ভেরিয়েশন দেয়, তো ওইটা আমার কাছে ঠিক জুৎসই মনে হয়নি। কিন্তু এইটার যে মানে আপনার একটা অর্গানিক ফিল, এইটা ভালো লাগছে। দর্শক, এই দোকানে চা খেলাম, চা খাওয়ার পরে আপনাদের সাথে আবার যুক্ত হলাম। আমরা ওখানে এক দিদির সাক্ষাৎকার নিয়েছিলাম, যে তারা তিনবার কিন্তু বিভিন্ন সংগ্রাম বা বিভিন্ন কারণে তারা এই দেশ ছেড়ে পালিয়ে ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং আবার চলে গেছে। তো চলুন আমরা একটু ইতিহাসটা শুনি আমার গুরুর কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে। গুরু বললে তো আমার লজ্জা লাগে। তারপর দর্শক আপনাদেরকে বলি, কারণ এই ইতিহাসগুলো আসলে আপনার ওইভাবে কখনো আলোচিত হয়নি। তো তবে এখানে দিদি বলছে 3 বার পালিয়েছে, কিন্তু এই জনপদে আরও বেশি সংগ্রামের গল্প আছে, যেমন নানকার কৃষক বিদ্রোহ রয়েছে, নাচল সংগ্রাম রয়েছে, তারপরে হাতিখেদা আন্দোলন হয়েছে। তো যে 3টের কথা দিদি বলেছে, সেই 3টের কথা আমি উল্লেখ করি এখানে। প্রথমত বলেছে আপনার 37 সালে যখন টঙ্কপ্রথা আন্দোলন হয় ক্যাপ্টেন মনীষ সিংয়ের নেতৃত্বে, তখন সেই টঙ্কপ্রথা আন্দোলনেই আদিবাসীরা যেহেতু নেতৃত্ব দিয়েছিল,
এই আদিবাসীদের উপরে তখন কিন্তু জমিদাররা অনেক বেশি নিপীড়ন করেছিল, তাদেরকে কিন্তু এখান থেকে মারধর করেছিল। সেই কারণে তারা এই জনপদ ছেড়ে চলে গেছে। তারপরে যখন সেই টঙ্কপ্রথা আন্দোলন ভেঙে যায় এবং জমিদারদের পতন ঘটে, তখন তাদের এই ফেলে যাওয়া জায়গা জমির প্রতি আবার মায়া দয়া আসে, আবার তারা পুনর্বার এখানে ফিরে আসে। অনেকে আসে না, এই জন্য কমে, কিন্তু মাতৃভূমি তো। হ্যাঁ, যারা আসে তারা আবার এখানে এসে জীবনযাপন শুরু করে। এরপরে 64 সালে আপনার শুরু হয় এক ভয়াবহ মর্মান্তিক আপনার দাঙ্গা। এটা বলতে গেলেও আমার খুবই খারাপ লাগে। মানে আপনার 64 সালে ভারতের কাশ্মীরে একটা মাজার আছে, যে মাজারের ভেতরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চুল রয়েছে বলে সংরক্ষিত একটা ঘটনা আছে। তো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে গুজব ছড়ায় যে চুল চুরি হয়ে গেছে মোহাম্মদের। এই কারণে বাংলাদেশে আপনার খুবই মানে একদম উত্তেজিত হয়ে ওঠে বাংলাদেশের সমগ্র নাগরিকরা। এবং তখন আপনার বাংলাদেশের নেতৃত্বে ছিলেন আইয়ুব খান তখন ঘোষণা দিয়েছে, এই কারণে যদি আমাদের বাংলাদেশের ভেতরে যারা রয়েছে, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে যারা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের যদি কোনো ক্ষতি কিছু হয়, এর দায় আমাদের না। এই সময় কিছু সুবিধাবাদী মানুষ এই মানে আপনার গুজবটার উপরে ভিত্তি করে সৃষ্টি করে মানে আপনার এক ভয়াবহ দাঙ্গা। সেই দাঙ্গার সময় এই আদিবাসীদের উপরে মানে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়। তখন আবার তারা এই জনপদ ছেড়ে পালায়। হ্যাঁ, তারপরে আবার সেই মানে সব কিছু ঠিকঠাক হয়। আইয়ুব খান আবার ক্ষমা চেয়ে বলে যারা গেছেন তারা পুনর্বার ফিরে আসেন। তো অনেকে এটাকে ন্যাক্কারজনকভাবে আপনার বলে যে না, আর আমরা ফিরবো না। কিন্তু আবার কারোর মানে আপনার খুবই মায়াদয়া থাকে মাতৃভূমির প্রতি, তারা আবার পুনর্বার ফিরে এসে আবার তাদের সেই জায়গা জমি যেটুকু হারিয়েছে, যেটুকু পেয়েছে সেখান থেকে আবার জীবনযাত্রা শুরু করে। তারপরে আবার 71-এ মুক্তিযুদ্ধের সময় তখন আবার এই জনপদে নিপীড়ন শুরু হয়, তখন আবার তারা ভারতে যায়, আবার তাদেরকে পুনর্বার এখানে আসে। এইভাবে মানে আপনার এই জনপদের আদিবাসীদের উপরে বিভিন্ন রকম ঝড়ঝাপটা গেছে। তারপরেও এখনও পর্যন্ত যতটুকু আছে এবং তারা যেভাবে এখনও টিকে আছে এখানে সংগ্রাম করে, সেটা সত্যি আমাদের জন্য খুবই গর্বের। হ্যাঁ, তারা মাতৃভূমির যে মায়া সেটা কিন্তু ত্যাগ করেনি এবং তারা তাদের সংস্কৃতিটাকেও এখনো টিকিয়ে রেখেছে। ইভেন এই যে বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের দেখি আমরা আদিবাসীদের সাথে আমাদের বাঙালি মুসলমানদের এখন যে এখানকার যে একটা সমন্বয়, এটা কিন্তু অভূতপূর্ব। মানে দুইটা জাতি হয়তো বিভিন্ন ধর্ম তারা পালন করে, কিন্তু তাদের ভেতরে কোনো দ্বন্দ্ব নেই, একদম আত্মিক একটা সম্পর্ক। সবাই কাছাকাছি থেকে মানে একত্রে সহবস্থান করে জীবনযাপন করে। এইটা কি আমাদের কাছে গর্বের না? অবশ্যই গর্বের। আর আমরা আশা করব যেন এরকম ঘটনা নেক্সট টাইমে না ঘটে। আমরা সেটা প্রত্যাশা করি। ভালোভাবে জাতিতে যেভাবেই থাক, ধর্ম যার যেমনই থাক, তারা সেভাবেই যেন স্বাধীন থাকতে পারে। হ্যাঁ, আমরা এটা আশা করি দর্শকরাও তাই চাবে। এখানে এসে দেখলাম এক দিদি, প্রবীণ দিদি এখানেও বসে আছে। দিদি, এই বাড়ি আপনার? হ্যাঁ, একাই থাকেন? একাই থাকেন, আর কেউ নাই? ছেলে মেয়ে নাতি? ছেলে মেয়ে যার আমি আলাদা বাড়ি করছে? বুড়া মরছে, আমি ছেলে মেয়ে আলাদা বাড়ি করছে? ও আচ্ছা, আপনি এখানে একাই থাকেন? আচ্ছা আচ্ছা, ওই মেয়ে বাড়ি খাই। ও, মেয়ের দিকে খান? আচ্ছা আচ্ছা, মেয়ে কি ওই বাসা? ওই দোকানের? আচ্ছা, দর্শক, দোকানদার মেয়ের, আমার মেয়ে, আপনার মেয়ে? আচ্ছা আচ্ছা, ওই যে বড় দোকানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, দিদির চা কিন্তু অনেক ভালো, আমরা অনেক সুনাম করছি। দিদি আসলে চা সুন্দর বানান। মর্জিনা নাম না? মর্জিনা দিদি। আচ্ছা আচ্ছা, তা ভালো আছেন না? আচ্ছা, ওকে। দর্শক, ওই যে চা খাইছিলাম, দিদি এনার মেয়ে ওই চায়ের দোকান দিছে। চা দিদি আসলে সুন্দর চা বানান। ভারতেই হেডমাস্টার ওইখানকারই? হ্যাঁ, আমাদের গোষ্ঠী অনেকটি অনু। মানে এইগুলো কি আপনার ওই যখন আপনার এই 71 সালে যখন রায়ট হয়ে মুক্তিযুদ্ধ হয়েছে তখন গেছিল নাকি তা আগে থেকেই? তারা না, আগে থেকে মানে মুক্তিযোদ্ধার সময় তো আমরা ছিলাম না, মা বাবারা ছিল, এরা গেছে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরাও ইদানিং নানি থাকতে গেছিলাম। আচ্ছা, মানে আপনাদের ভারতের সাথে মোটামুটি যোগাযোগ আছে? যোগাযোগ ছিলাম, এখন মানে অনেক বছর হইতেছে, এখন যাওয়া হয় না, নানিও মারা গেছে গা। আমরা আমাদেরও ছেলে মেয়ে
অনেকটি লেখাপড়া করাইলাম, সময় সুযোগ আর পাই না, যাইও না ওই দিক। এখন যাওয়াটাও অনেক কঠিন, অনেক মানে কঠিন, মানে কি এখন একবারেই যাওয়াটা নিষেধ, একদমই যাওয়া নিষেধ হয়ে গেছে। ওইদিকেও নিষেধ, আমাদের বাংলাদেশেও নিষেধ, কোনো দিক থেকেই আর না। যাওয়া আসা। এখন মানে খালা করেও দেখা যায় না, ভাই বোনেরও দেখা যায় মন খারাপ লাগে না? লাগে, সময়তে মানে ফোনে যোগাযোগ করি, আচ্ছা আচ্ছা, ফোনে পাওয়া যায় আর কি না নেদের ব্যাপারে, হ্যাঁ নেটে ফোনে কথা- ফোনের মধ্যে দিয়েই আর কি কথা হয়, মানে কিন্তু অনেক সামনাসামনি আর নেট কাটে এমনি সামনে হয় না, এমনি নেটে দেখা হয় আচ্ছা আচ্ছা, ভাই বোনের সাথে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আনারাও ভালো থাকবেন। মানে তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের গারো আদিবাসীদের জীবন এবং তাদের ইতিহাস নিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকের পর্বে দর্শক এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনা।